আপনার শরীরের দিকে যদি আমি তাকাই, জি, আপনার শরীরে কমপক্ষে 2টা প্রোডাক্ট চীনের, ঠিক আমার শরীরেও তাই। মানে আমরা প্রতিটি ঘরেই মানে মানে আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি সেটাও চীনের, ঘড়িটাও চীনের, আপনার হয়তো চশমার ফ্রেমটাও চীনের। হ্যাঁ, আপনার উপর যেমন চীনের প্রভাব আছে, আমাদের কান্ট্রি বাংলাদেশেও কিন্তু চীনের উপর নির্ভরশীল। দর্শক, একটি দেশের আসল শক্তি লুকিয়ে থাকে সেই দেশের তরুণদের মাঝে। আর তরুণরা যখন বিশ্বকে দেখতে বের হয়, তখন তারা শুধু ভ্রমণই করে না, তারা বয়ে নিয়ে আসে সম্ভাবনার এক নতুন ম্যাপ, দু দেশের সংস্কৃতির নতুন এক মেলবন্ধন। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকের বিষয় তরুণদের চোখে বাংলাদেশ চীন সম্পর্ক, এর বাস্তব অভিজ্ঞতার আলোকে আজ আমরা আলোচনা করব। সম্প্রতি 2026-এর 21 থেকে 30 জুন পর্যন্ত চীন বাংলাদেশ অংশীদারিত্ব এবং বিনিময় কর্মসূচির আওতায় সেন্টার ফর চায়না স্টাডিজের পক্ষে তরুণ পেশাজীবীদের একটি বিশেষ প্রতিনিধি দল চীন সফর করে এসেছেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সেই প্রতিনিধি দলেরই 3 জন সদস্য। চলুন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন সানাউল্লাহ সাকিব, যিনি পেশায় একজন সাংবাদিক। আমার সঙ্গে আরও আছেন মিনহাজুল আবেদিন নাফি, তিনি শিক্ষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এবং আমার বামে রয়েছেন চৌধুরী সাদিয়া জাহান, যিনি একজন সাইকোলজিস্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। আমরা সরাসরি চলে যাই আলোচনায়। প্রথমেই আমি আসতে চাই মিনহাজুল আবেদিন আপনার কাছে। আপনারা কুনমিংয়ের ঐতিহ্যবাহী ইউনান ইউনিভার্সিটি সফর করেছেন এবং এসআইএস অর্থাৎ সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সেমিনারে অংশগ্রহণ করেছেন। আপনার এই 10 দিনের সফরে কি মনে হয়েছে? চীনের তরুণদের উচ্চশিক্ষা বা গবেষণার যে পদ্ধতি বা যে নিয়মকানুন, সেটার সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা এই গবেষণা পদ্ধতির কোথায় পার্থক্যটা দেখলেন? যেহেতু আমি শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি এবং শিক্ষা নিয়ে এখন বর্তমানে শিক্ষাবিজ্ঞানই পড়াচ্ছি আসলে ইউনিভার্সিটি লেভেলে, তো আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশের তুলনায় চীনের যে শক্তিশালী জায়গাটা ওদের উচ্চশিক্ষার, সেটা হলো যে তারা শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে সমন্বয় করেছে। যেমন বিশেষভাবে তাদের শিক্ষা, গবেষণা এবং শিল্প, এই তিনটাকে তারা আসলে সমন্বয় করেই তারা তাদের এডুকেশন ব্যবস্থাকে সাজিয়েছে। বিশেষ করে তাদের শিক্ষার্থীরা, বিশেষ করে উচ্চশিক্ষায় যারা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতে তারা ইন্টার্নশিপ করার সুযোগ পায়। এছাড়া বিভিন্ন যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে, স্টেম রিলেটেড যেই কোম্পানিগুলো কাজ করে, তাদের R&D সেক্টর, যেটা রিসার্চ ডিভিশন, সেটা আসলে খুবই শক্তিশালী। এবং সেটা যেটা করে একাডেমি ইন্ডাস্ট্রিয়াল যে কোলাবোরেশন, সেটার মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে একদম ইউনিভার্সিটির শুরুর দিক থেকেই তাদেরকে খুবই ওয়েললি কানেক্টেড করে ফেলে এবং তারা ওই R&D সেক্টরগুলোতে কাজ করে। এটা একটা বড় জায়গা, যেটা আমার মনে হয় যে বাংলাদেশে আমরা এখনও সেভাবে শক্তিশালী করে গড়ে তুলতে পারিনি, যে একাডেমি ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের জায়গাটা। এছাড়া তাদের কারিকুলাম কিন্তু বিশেষভাবে, যেহেতু তারা আসলে, বিশেষ করে আমি যদি একটু বলতে চাই তাদের শিক্ষার ইতিহাসটা, সেটা বলতে হবে যে 1978 সাল থেকে তাদের একটা ইতিহাস আছে, যখন তারা আসলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে বিপ্লবটা, রেভলিউশনটা আমরা শুরু হয়েছে, সেটা আসলে 1978 সাল থেকে। ডেং শিয়াওপিং নামে একজন তাদের নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে 1978 সালে ক্ষমতায় আসার পরে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুড বি দ্য মেজর ফোর্সেস অফ আওয়ার এডুকেশন সিস্টেম। তো যেটা হয়েছে যে এরপর থেকে তারা আসলে বিভিন্ন মেয়াদী পরিকল্পনার মাধ্যমে তাদের শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলেছে। 1997 সালে তারা প্রজেক্ট 211 নামে একটা প্রজেক্ট চালু করেছিল, যেটার মাধ্যমে যেটা হয়েছে, তারা প্রায় 100টি ইউনিভার্সিটিকে একবিংশ শতাব্দীর যেই স্কিলগুলো দরকার, যে মডার্নাইজেশনের যে সিস্টেমগুলো দরকার টেকনোলজিক্যাল, সেগুলোর মাধ্যমে তারা 100টা ইউনিভার্সিটি গড়ে তুলেছে। এরপর 98 সালে তাদের আবার আরেকটা প্ল্যান হয়েছে, প্রজেক্ট 985 বলা হয়, সেটার মাধ্যমে কয়েকটা ইউনিভার্সিটিকে সিলেক্টেড করে, মানে ওই 100টার মধ্যেও আবার একটু গুটি কয়েক ইউনিভার্সিটিকে সিলেক্টেড করে ওটাকে আরও বেশি ইন্টারন্যাশনালাইজেশন করা, একাডেমিক কোলাবোরেশন করা, বিশ্বমানের করে তোলার জন্য করা হয়েছে, মানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে বাজেট দেওয়া হয়েছে, বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। যেমন যে বেইজিংয়ের যে পিকিং ইউনিভার্সিটি, এখন বিশ্বমানের ইউনিভার্সিটি, সেটা কিন্তু প্রজেক্ট 985-এর একটা অংশ ছিল। তাত্ত্বিক যে নলেজটা, সেটা আমরা দিচ্ছি, কিন্তু আসলে ব্যবহারিক জায়গাটাকে আমরা ফোকাস করতে হবে আমার মনে হয়। আমি আসলে এই কথাটা বারবারই বলি এবং আপনিও যেটা বলছেন, এবং এবারের আমাদের নতুন সরকারও এই বিষয়টাকে, শিক্ষার
শিক্ষার বাজেটে এটা বরাদ্দও বেশি করা হয়েছে এবং শিক্ষা নিয়ে উনি বেশি আগ্রহী। খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার মধ্যে তিনি নিয়ে আসছেন, পাশাপাশি কারিগরি শিক্ষাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। চীনে যেটা হচ্ছে, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের সঙ্গে ইউনিভার্সিটির যে কোলাবোরেশনটা হচ্ছে, এইরকম বিষয়গুলো নিয়ে কি আপনারা ভাবছেন শিক্ষক পর্যায়ে, বা আপনারা ইউনিভার্সিটি থেকে কি এরকম কোনো উদ্যোগ ইউজিসিকে বা গভর্নমেন্টকে দিচ্ছেন যার মাধ্যমে এটা কি করা সম্ভব বা করা উচিত? আমার মনে হয় আসলে উচিত। বিশেষ করে আমরা এখন বর্তমানে যে আউটকাম বেসড কারিকুলাম নিয়ে এখন বর্তমানে কাজ হচ্ছে, বিশেষ করে উচ্চশিক্ষা পর্যায়ে আমরাও কাজ করছি। তো আউটকাম বেসড একটা যেই আমরা এখন যেটা মানে কাজ করছি, সেই কারিকুলামের একটা বড় জায়গা হচ্ছে শিক্ষার্থীরা আসলে কি অর্জন করছে সাথে শিক্ষা শেষে। কিন্তু আসলে আমার মনে হয় এখানে আরেকটু আমাদের যে একটা গ্যাপ আছে, আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিকে যুক্ত করছি, কিন্তু আমার মনে হয় আরও আমাদের এই দিকে একটু প্রচেষ্টা বাড়ানো দরকার। বিশেষভাবে যে ধরেন আমি যেই সাবজেক্টে পড়াই বা পড়াশোনা করেছি বা শিক্ষার্থীরা এখন পড়াচ্ছি, সেই সাবজেক্ট থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা আসলে যেই পর্যায়গুলোতে যাবে, যেই ইন্ডাস্ট্রির যে সেক্টরগুলোতে যাবে, তাদেরকে যদি আমরা আসলে আমাদের কারিকুলামগুলোতে যুক্ত করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কোন কোন স্কিলের চাহিদা আছে, আমার ইন্ডাস্ট্রি কি চায়, আমার ইন্ডাস্ট্রি কোনভাবে শিক্ষার্থীরা যাতে কোন স্কিলগুলো অর্জন করার মানে করলে হয়তো তাদের জন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে সুবিধা হবে, ওই জায়গাগুলো আমার মনে হয় ম্যাচ করার একটা বড় জায়গা আছে। বিশেষ করে আমাদের উচ্চশিক্ষায় তো অনেক সাবজেক্ট, কিন্তু আসলে এখন আমার মনে হয় আলাদা আলাদাভাবে না করে গুচ্ছভিত্তিক, যেমন যেখানে সাইকোলজি পড়ানো হয় সেখানে আসলে সাইকোলজি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়ানো, তাদের যদি কারিকুলামগুলো একই রকম থাকে এবং এটার সাথে যদি একটা ইন্ডাস্ট্রি সাইকোলজি নিয়ে যারা কাজ করে যে ইন্ডাস্ট্রিগুলো তারা যুক্ত থাকে, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট বা সিএসসি বা কম্পিউটার সায়েন্স বা মানে ত্রিপলি পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই বিষয়গুলোর সাথে যারা কাজ করেন, পুরো বাংলাদেশে যদি এটাকে গুচ্ছ আকারে একটু যুক্ত করা যায় ইন্ডাস্ট্রির সাথে, তাহলে আমাদের মনে হয় শিক্ষার্থীদের সাথে একটা একাডেমিক ইন্ডাস্ট্রিয়াল একটা কোলাবোরেশনটাও বৃদ্ধি পাবে। পাশাপাশি এই ইন্ডাস্ট্রিগুলো উদ্বুদ্ধ হবে যে আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যুক্ত করার ক্ষেত্রে তাদের R&D ডিভিশনে অথবা ইন্টার্নশিপ অফার করতে পারে, এই বিষয়গুলোতে হয়তো তাদেরকে যুক্ত করার একটা সুযোগ, তারাও উদ্বুদ্ধ হতে পারে এই বিষয়গুলো। জি, ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। কি এই মুহূর্তে আমি সাদিয়া জাহান আপনার কাছে আসতে চাই। আপনি তো মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন। প্রকৃতির ছোঁয়া বা হেরিটেজ যেটা আপনি চীনে দেখেছেন বা বেজিং ঘুরেছেন, তো এইটা কিভাবে একজন নগরবাসীর মনকে বা স্বাস্থ্যকে প্রভাবিত করে, আপনি কি ভাবেন? আমরা যেটা খেয়াল করি যে আমাদের যেহেতু ঢাকা শহর খুবই শহর কেন্দ্রিক আমরা সবাই, তো চায়নাতে গিয়ে যেটা দেখলাম যে প্রত্যেকটা কমিউনিটি বা লোকালিটিতে একটা করে ইন্ডিভিজুয়াল পার্ক আছে বা হাঁটার ব্যবস্থা, সুন্দর লোকালয় আছে। এবং আপনি যদি চায়নাতে শহরগুলোতে ঘুরে দেখেন, সব জায়গায় কিন্তু হচ্ছে একটা প্রকৃতির ছোঁয়া আছে। এটার কারণে যেটা হয় যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকেন এবং এই যে একটা সতেজতা বা প্রাণবন্ত একটা বিষয় আছে, এটাও কিন্তু মানুষের মনটা ছুঁয়ে যায়। এবং আমরা কিন্তু সাইকোলজিস্টরা আমরা কিন্তু রেফার করি ক্লায়েন্টদেরকে যে যখন তারা কোনো মানসিক সমস্যা নিয়ে আসেন, যে তারা যাতে প্রকৃতির মাঝখানে একটু সময় কাটায়, নিজেদের জন্য একটু সময় বের করে। এবং আমার মনে হয় এই যে চায়নার শহরগুলোর মধ্যে যে একটা প্রাণের ছোঁয়া যে দেখা যাচ্ছে, এটাও কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলছে। তাদের যে পরিবেশ বা তাদের যে কালচারগুলো আছে, এটা কিন্তু আসলে এমনভাবে করে যাতে কমিউনিটি বেসড সিস্টেমে তাদের যাতে মানসিক যে অসুবিধাগুলো আছে সেটা যাতে কমে আসে। এবং এটার কারণে যেটা হয়েছে যে আসলে চায়নাতে মানসিক স্বাস্থ্যের খাতে একটা ওরকম আমরা হয়তো ফোকাসটা দেখতে পাই না, কারণ তাদের আসলে ইন্টিগ্রেটেডভাবে কালচারাল দিক দিয়ে বা কমিউনাল দিক দিয়ে এরকম সিস্টেমগুলো আসলে ইনকর্পোরেট করা আছে। আমাদের নগর ব্যবস্থা এটাকে কিভাবে অ্যাড করার সুযোগ আছে? যদিও ঢাকা তো আসলে জায়গাও নাই বা কিছু নাই, তারপরও কতটাকে এটা মানুষ বান্ধব করার সুযোগ আছে? আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে কি মনে করছেন? এটা তো আসলে অনেকভাবে কানেক্টেড, কারণ আমার মনে হয় যে র্যাপিড আরবানাইজেশন এবং আমাদের আরবানাইজেশন হাবটা হচ্ছে ঢাকা। সো এটা আসলে গভর্নমেন্ট লেভেল পলিসিতে কাজ করতে হবে যাতে এই শিফটটা আরও অন্যান্য জায়গায় বাংলাদেশে নিয়ে যাওয়া যায়, যাতে যদি পপুলেশনের এই প্রেশারটা আসলে কমে যায়, তখনই কিন্তু আমরা আসলে স্পেসটা পাবো। যে আপনি যদি একটা কমিউনাল স্পেস তৈরি করতে চান বা একটা পার্কও যদি তৈরি করতে চান বাচ্চাদের জন্য, আপনার কিন্তু আসলে সেই সুযোগটা, সেই জায়গাটা লাগবে, যেটা আসলে আমাদের এখন নেই। কমিউনাল যে স্পেসগুলো আছে সেগুলো ভেঙে আমাদের কিন্তু বিল্ডিং তৈরি করা হচ্ছে, হাইরাস বিল্ডিং তৈরি করা হচ্ছে, কারণ আমরা আসলে ওই ডিমান্ডটা আমরা পূরণ করতে পারছি না। তো এখানে আসলে পলিসি লেভেলে অনেক চেঞ্জ লাগবে, কারণ আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্যের সাথে এই বিষয়গুলো খুবই কানেক্টেড। কারণ দেখা যাচ্ছে আপনি যখন এমন একটা পরিবেশে থাকবেন যেখানে আসলে আপনার নিজের
বুক ভরে নিঃশ্বাস নেওয়ারই কোনো সুযোগ নেই, সেখানে কিন্তু আসলে মানসিক স্বাস্থ্যটা ফ্লোরিশ করতে পারে না। সো আমাদের এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীদের ক্ষেত্রে, যে আমরা আসলে ক্লায়েন্টদেরকে বা আমাদের যে যারা আসেন আমাদের কাছে সেবাটা নিতে, তাদেরকে আসলে আমরা এই পরিপূর্ণভাবে আসলে তাদেরকে এই বিষয়টাতে আমরা সাহায্য করতে পারছি না। তো গভর্নমেন্ট পলিসি লেভেলে যদি কোন ধরনের চেঞ্জ আসে, এটা আসলে আমাদের জন্য অনেক। জি সাদিয়া জাহান, আমরা আলোচনায় ছিলাম, আমরা আসবো আবারও আপনার কাছে। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম তরুণদের চোখে বাংলাদেশ চীন সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার আলোকে। চলে যাচ্ছি আবারও আমাদের অতিথিদের কাছে। সানাউল্লাহ সাকিব, আমরা প্রায় দেখি পশ্চিমা গণমাধ্যম বা পশ্চিমা মিডিয়ায় চীন সম্পর্কে এক ধরনের নেতিবাচক বা অনেকটাই বাস্তবতার সাথে মেলে না। আপনার এই 10 দিনের সফরে চীনকে যেভাবে দেখলেন, তাতে আপনার ধারণা এবং এই ধরনের বাস্তবতার সঙ্গে কি ধরনের মিল পেয়েছেন? চীনে 3টা প্রভিন্স ভিজিট করেছি। 3টা প্রভিন্সে গিয়ে আমরা প্রথমত কিছু মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সে দেশে মানুষের সাথে কথা বলাটা আসলে কঠিন, কারণ ওনারা ইংরেজিটাকে সেভাবে অ্যাডপ্ট করেন নাই। ওনারা চীনা ভাষাতেই অভ্যস্ত। এরপরও আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সাহায্যে ওনাদের সাথে কথা বলেছি। তাদের জীবনধারাটা খুবই কর্মঠ। তারা সকালে খুব আর্লি ঘুম থেকে ওঠেন এবং সন্ধ্যার পরপরই তারা ঘুমোতে চলে যান, এবং তারা পুরোপুরি কাজের মধ্যে থাকেন। আমরা দেখিনি কাউকে যে সন্ধ্যার পরে কেউ হাঁটতেছে পার্কে বা কাজ ছাড়া। শুধু সকালবেলা দেখা যেত যে তারা কাজে ছুটছেন, বিকালবেলা তারা কাজ থেকে বাসায় ফিরে যাচ্ছেন। আমরা এটা খুব দেখেছি। এবং ওই দেশে যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, আমরা 3টা শহরেই আমরা দেখলাম যে তাদের এখানে সাইকেলটা খুব বেশি জনপ্রিয়। কিউআর সিস্টেমে যে কেউ গিয়ে তাদের পাঞ্চ করে 1 RMB বা 2 RMB খরচ করে ইজিলি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। টুরিস্টরাও সেটা ব্যবহার করতে পারছে। অর্থাৎ তারা যে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবহার ক্ষেত্রে তারা খুবই সচেতন। গাড়িগুলো যেগুলো চলছে এগুলো সব ইলেকট্রিক গাড়ি। মানে গাড়ির ধোঁয়া বলে যে একটা জিনিস আছে, আমরা ঢাকা শহরে যেটা সার্বক্ষণিক দেখছি, সেটা কিন্তু আমরা চীনে গিয়ে একেবারে আমরা দেখলাম না। অর্থাৎ বাতাসটা অনেক ক্লিন পেলাম। প্রথম যে শহরটাতে আমরা ছিলাম এটা কুর্মিংয়ে। তো সেটা একেবারে এই সময়ে সেটা খুব একটা শীতপ্রবণ শহর ছিল। আপনি আমাকে প্রশ্নটা করেছিলেন, চির বসন্তের নগরী বলা হয় কুর্মিংকে। আমরা আমেরিকার বা পশ্চিমা মিডিয়া থেকে আমরা যেটা পাই যে সেটার সঙ্গে বাস্তবতা মানুষ হয়তো এমনভাবে অনেক সময় দেখা যায় মানুষ প্রাণ ভরে আর কি নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না। সেটা আমরা খেয়াল করলাম না কোথাও। মিনহাজ, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের তরুণ প্রতিনিধিদের এক্সচেঞ্জ বা বিনিময় প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ চীনের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা বা প্রাতিষ্ঠানিক সহযোগিতার পথ কতটা উন্মুক্ত হতে পারে? আসলে কি এটা কতটুকু ইফেক্ট ফেলছে? কারণ আপনি একজন শিক্ষক হিসেবে চায়না ঘুরে আসলেন, যে অভিজ্ঞতাটা পেলেন, এই অভিজ্ঞতার বাস্তব প্রয়োগ আপনি আপনার প্রফেশনে কিভাবে করবেন? আমি যদি একটু বলি, আমাদের এই সফরের একটা বড় প্রতিপাদ্য এবং বর্তমানে বাংলাদেশ এবং চায়নার রিলেশনের একটা বড় প্রতিপাদ্য হচ্ছে বিল্ডিংয়ে চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর এ নিউ ইরা। অর্থাৎ আমরা একটা শেয়ার্ড ফিউচারের কথা বলছি। আমরা বলছি যে আমরা যৌথভাবে একটা ভবিষ্যৎ যে দেখার চেষ্টা করছি সেটা। তো এখানে যেটা হচ্ছে, শিক্ষক হিসেবে আমি দেখেছি যে চায়না তাদের শিল্প, শিক্ষা, গবেষণাটাকে অনেক বেশি এগিয়ে নিয়েছে, যেখান থেকে বিশেষ করে তাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত ব্যবস্থাগুলোতে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তারপরে তাদের সব কিছুতেই তারা যে পরিমাণ সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, এই বিষয়গুলোকে তারা খুব ইজিলি অ্যাড করেছে এবং এটা দ্বারা তাদের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে। বিশেষভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যদি কোলাবোরেশন করতে যাই, এখানে আসলে অনেক বড় সুযোগ আছে। বিশেষ করে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীর বিনিময়, যে আমরা যে চীনের বিশ্বসারী ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, সেগুলোর সাথে আমাদের শিক্ষার্থীদের সাথে যদি একটা এক্সচেঞ্জ হওয়া যেতে পারে। যেমন আমাদের কয়েকদিন আগে লক্ষ্য করলাম যে বর্তমানে হয়তো সরকার একটা পলিসি গ্রহণ করেছেন, বর্তমান সরকার, যে 2 বছর বাংলাদেশে শিক্ষা এবং বাকি 2 বছর হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন
জায়গায় মানে বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ করার কথা বলা হয়েছে। তো এইটা যদি করা যায়, বিশেষ করে এটা ভালো হবে একদিক থেকে যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ইন্টারন্যাশনালাইজেশন বা গ্লোবালাইজেশনের একটা চিন্তা তৈরি হবে। শিক্ষার্থীদের নিজেদেরকে গ্লোবাল সিটিজেন হিসেবে প্রস্তুত করার জন্য ভাববে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে গবেষণার যে জায়গাটা, বিশেষ করে চায়না এখন রিনিউয়েবল এনার্জি, যেটা আমরা এখন ফোকাস দিচ্ছি শিক্ষার মানে সব কিছুর ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, এই বিষয়টাতে আসলে একটা বড় কোলাবোরেশনের জায়গা তৈরি হতে পারে। এছাড়া শিক্ষকদের বিনিময়ে আমাদের বর্তমানে যে আমরা বলছি যে আমাদের শিক্ষক আছে, অনেক ক্ষেত্রেই শিক্ষক আছে, কিন্তু আমাদের আসলে শিক্ষকদের প্রফেশনাল যে ট্রেন্ড আপটা সেটা আসলে যথাযথভাবে হচ্ছে না বা অনেক ক্ষেত্রে কম। তো সেটা যদি আমরা আসলে চায়নার সাথে কোলাবোরেট করতে পারি, যে শিক্ষক বিনিময় একটা এক্সচেঞ্জ করা যেতে পারে। তারপর গবেষণার যে ক্ষেত্রগুলো, চায়নার বিভিন্ন R&D সেক্টরগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাঠানো এবং তাদেরকে আবার বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলোকে বাংলাদেশে মানে কাজ করার সুযোগ তৈরি করে দেয় উচ্চশিক্ষার ক্ষেত্রে। এই ধরনের পারস্পরিক যদি বিনিময়গুলো হয়, আমার মনে হয় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। বিশেষ করে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম, আমরা যখন বিভিন্ন ইনোভেশন সেন্টারগুলোতে ভিজিটে গিয়েছি চায়নাতে, যেমন ধরেন সাংহাই আরবান প্ল্যানিং সেন্টারে গিয়েছিলাম, সেখানে একটা জিনিস দেখেছি যে ওখানকার বিশ্ববিদ্যালয় এবং স্কুল এবং বিভিন্ন মিডিয়ামের শিক্ষার্থীরা কিন্তু ওগুলো ভিজিট করছে। তো এই ভিজিটের মাধ্যমে কি হচ্ছে, এই ভিজিটের মাধ্যমে হচ্ছে ওরা ওদের অগ্রগতি সম্পর্কে জানছে আসলে, এবং জানার মাধ্যমে যেটা হচ্ছে ওদের, যেমন সাংহাইতে যখন আমরা গেলাম দেখলাম যে ওরা 5টা নতুন সিটি গড়ে তুলছে বিভিন্ন সেক্টরে। কেউ কোনো সিটি হচ্ছে ইন্ডাস্ট্রি, বিশেষ করে মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে, কোনো একটা মানে ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে সিটিগুলো, এক একটা সিটি 2035 সালের মধ্যে। তো শিক্ষার্থীরা এগুলো ভিজিট করছে, কিন্তু এটার মাধ্যমে কি হচ্ছে, ওই শিক্ষার্থীরা বড় হতে হতে বা ওরা পড়াশোনা করতে করতে ওরা এই ধরনের থিঙ্কিংগুলো নিয়ে বড় হচ্ছে, যে টেকনোলজিগুলো দেখতেছে ওরা এটা হচ্ছে আরও ভালো টেকনোলজি আবিষ্কার করার কথা চিন্তা করছে। ফলে আমার মনে হয় বাংলাদেশে এই জায়গাটা কম। আমাদের বিশেষ করে বিভিন্ন যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আছেন বা বিভিন্ন ইউজিসি এবং বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় তারা আছেন, তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো যদি আমরা আসলে আমাদের হয়তো আমরা ইন্ডাস্ট্রিয়ালি এখনও পরিপূর্ণ সংসম্পূর্ণ হতে পারিনি, কিন্তু যতগুলোই আছে শিক্ষার্থীদেরকে যদি আস্তে আস্তে এই বিষয়গুলোতে এঙ্গেজ করানো যায় শিক্ষার্থী জীবন থেকেই, আমার মনে হয় শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উদ্বুদ্ধ হবে। এই জায়গাটা আমার মনে হয় চীন থেকে আমাদের যেমন শেখা উচিত, তেমনি চীনের সাথে বিভিন্ন এই যে কোলাবোরেশনগুলোর কথা বললাম, সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটাকে আরও সমৃদ্ধ করা সম্ভব। সাদিয়া, আপনার কাছে আবার আসতে চাই যে এই সফরের অভিজ্ঞতা এবং আপনার এই 10 দিনের সফরে সবচেয়ে ভালো লেগেছে কোন বিষয়টা বা কোনটা দাগ কেটেছে? এবং আরেকটা বিষয় যে আমরা তো দেখি যে চীনের খাদ্যাভ্যাস বা জীবন ধারণ এক ধরনের, সেটা বাঙালিদের সঙ্গে অনেকটাই যায় না। তো এইটা একজন নাগরিকের মনস্তত্ত্বতে কিভাবে প্রভাব ফেলে? অভিজ্ঞতা বলতে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে চীনে কিন্তু তাদের যে ইতিহাস আছে এবং এটার যে নিদর্শনগুলো আছে এগুলো এত সুন্দর করে তারা আসলে প্রিজার্ভ করেছে, যেটা কিন্তু আসলে আমাদের দেশে আমরা কিন্তু দেখতে পাই না। অনেক সময় কালের গর্ভে কিন্তু আমাদের এরকম অনেক ঐতিহাসিক নিদর্শন কিন্তু হারিয়ে গেছে। তো দেখা গেছে যখন আমরা গেলাম এবং এত সুন্দর করে প্রিজার্ভ করা আছে যেন মনে হচ্ছে আমি একটা লাইন ইউজ করেছিলাম, ওয়াকিং থ্রু আ করিডর অফ 1000 years অফ হিস্ট্রি, এরকম মনে হচ্ছে যেন আমি পুরোটা মধ্যে থেকে হেঁটে যাচ্ছি সুন্দর করে এবং প্রত্যেকটা দৃশ্য যেন আমি কল্পনা করতে পারছি। বা চীনের তাদের যদি মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন যে আসলে তারা কীভাবে ভাবে, তাদের জন্য কিন্তু তাদের যে অ্যানসেস্টাররা তারা খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য নেচার খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তাদের গডের সাথে রিলেশনশিপে খুবই কানেক্টেড। তো তারা কিন্তু এই কারণে তাদের হিস্ট্রি এবং নেচারটাকে অনেক সুন্দর করে প্রিজার্ভ করেছে। তো আমার মনে হয় চায়না ভিজিটে আমার পুরো ওভারলি এই বিষয়টা যে তারা কীভাবে তাদের ইতিহাস, তাদের পরিবেশ এবং তাদের মানুষের যে মনটা, এটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। সহায়ক প্রশ্ন যেটা ছিল যে তাদের জীবন আচরণ, খাদ্যাভ্যাস তাদের মনস্তত্ত্বকে কিভাবে প্রভাবিত করে? চীনের মানুষের জন্য খাবারটা সেন্ট্রাল একটা পয়েন্ট। তাদের যদি আপনি কোনো ইভেন্ট বলেন, গ্যাদারিং বলেন, তাদের কিন্তু খাবারটা ফোকাসে থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে আমরা যখন বসছিলাম প্রত্যেকটা কোনো একটা ইভেন্টে বা কোনো একটা মিটিংয়ে, আমাদেরকে কিন্তু রিফিল করে দেওয়া হচ্ছিল চা বারবার। এটা রিজনটা কি, আমাদের সাথে একজন আমাদের সহকর্মী ছিলেন দীপু ভাই, যে হচ্ছে একজন চাইনিজ লিটারেচার অ্যান্ড কালচারের একজন স্টুডেন্ট। তো সে আমাকে স্টোরিটা বলে যে আসলে অনেক দিন আগে সে একজন হচ্ছে মানে চিকিৎসক, সে হচ্ছে আবিষ্কার করে যে সে যে বিষটা পান করেছিল সেটাকে খুব ভালো করে, সে যখন চাটা খেলো সেই বিষটা কিন্তু বিষক্রিয়াটা থেমে গেল। তো তখন থেকে চায়নার মানুষের কিন্তু তাদের খাদ্যাভ্যাসের ভিতর চা বা এই ধরনের পানীয়টাকে অনেক ইনকর্পোরেট করেছে। পানির থেকেও কিন্তু চাটাকে অনেক ফোকাস করা হয়। সো এটা কিন্তু হচ্ছে এক ধরনের হিলিং প্রপার্টি, যেটা আমি বলেছি যে তারা কিন্তু আসলে তাদের চিকিৎসা যে প্রসেসগুলো আছে তার থেকে কিন্তু ন্যাচারাল যে প্রসেসগুলো এগুলো অনেক ফোকাস করে। শুধু তাই না, আপনি যদি চীনের মানুষদের খাদ্যাভ্যাসগুলো দেখেন,
এক একটা প্রভিন্স অনুযায়ী কিন্তু খাবারগুলো চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমরা যখন কুনমিংয়ে গেছি, কুনমিংয়ে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে সারা বছর, স্প্রিং সিটি যেহেতু, তো সেখানে কিন্তু হচ্ছে মানুষ অনেক অয়েলি এই ধরনের খাবারগুলো খায় যাতে তাদের এনার্জি পেতে পারে। এবং এখানে স্পাইসেসটা কিছুটা একটু ডিফারেন্ট ছিল। আমরা যখন হচ্ছে বেইজিং বা সাংহাইতে সিচুয়ান হচ্ছে খাবারগুলো ট্রাই করি, সেখানে স্পাইসগুলো অনেক ডিফারেন্ট, মশলাগুলো অনেক আলাদা। এটা রিজনটা কি, ওই জায়গায় হচ্ছে হিউমিডিটিটা অনেক বেশি থাকার কারণে মানুষ হচ্ছে তাদের ভিতর যে মানে সোয়েটটা আছে ওটা যাতে রিলিজ হয়ে যায়, এই কারণে তারা হচ্ছে একটু ডিফারেন্টভাবে খাবারটা খায় এবং প্রিজারভেটিভ। তো প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু আলাদা আলাদা কালচার আছে, খাবার আলাদা আলাদা প্রিপারেশনের মেথড আছে, মশলা ভিন্ন আছে। এবং এই পুরো জার্নিটাই কিন্তু আমার মনে হয় যে এখানে আসলে আমরা চায়নার ব্যাপারে বা তাদের মানুষের ব্যাপারে অনেক ভালো একটা ধারণা পেতে পারি। এবং এটাও তাদের মনস্তাত্ত্বিক বিষয়কে অনেকভাবে ইম্প্যাক্ট ফেলছে। যেমন আমরা দেখি যে কিছু রিসার্চে দেখা গেছে যে মেয়েরা যখন মাছ খায় সেটা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বা মানসিক যে অসুবিধাগুলো আছে সেগুলোতে রক্ষা করে। দেখা যায় তাদের খাদ্যাভ্যাসগুলো কিন্তু এমনভাবে সেট করা যাতে তাদের মানসিক স্বাস্থ্যটাকে প্রোটেক্ট করে। সো এটা খুব ইন্টারেস্টিং ছিল। সাদিয়া জাহান, আমরা আলোচনায় ছিলাম, আমরা আসবো আবারও আপনার কাছে। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম তরুণদের চোখে বাংলাদেশ চীন সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার আলোকে। চলে যাচ্ছি আবারও আমাদের অতিথিদের কাছে। সানাউল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই যে আপনি তো একজন সাংবাদিক পেশায় এবং আপনি বাণিজ্য নিয়ে কাজ করেন। চীনকে বলা হয় বিশ্ব বাণিজ্যের অন্যতম খেলোয়াড়। বাংলাদেশের তরুণদের বা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, এরকম উদ্যোক্তাদের চীনের কাছ থেকে কি শেখার আছে, আপনি দেখে কি বুঝতে পারলেন? আমরা যদি চীনের কথা বলি, আপনার শরীরের দিকে যদি আমি তাকাই, জি, আপনার শরীরে কমপক্ষে 2টা প্রোডাক্ট চীনের, ঠিক আমার শরীরেও তাই। মানে আমরা প্রতিটি ঘরেই মানে মানে আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি সেটাও চীনের, ঘড়িটাও চীনের, আপনার হয়তো চশমার ফ্রেমটাও চীনের। আপনার উপর যেমন চীনের প্রভাব আছে, আমাদের কান্ট্রি বাংলাদেশেও কিন্তু চীনের উপর নির্ভরশীল। আমাদের টোটাল যে ইম্পোর্ট হয় তার ইম্পোর্টের 30 থেকে 35% আমরা চীন থেকে আমদানি করি। সব ধরনের প্রোডাক্টে যদি আমরা দেখি, খাদ্য থেকে কাঁচামাল, নট অনলি আমদানি ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, আমরা যে ঋণ নিয়ে আসি, আমাদের সরকার যে খরচগুলো চালায়, আমাদের শীর্ষ 5টা দেশের মধ্যে চীন একটা। আর আমরা বলতে পারি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে তরুণ উদ্যোক্তাদের, কিন্তু বাংলাদেশে যারা উদ্যোক্তা হয়েছেন গত 20 বছরে, আমি নিজেই জানি তারা কেউ না কেউ একবার চীনে গেছেন। ওখানে একটা ফেয়ার হয় যেখানে প্রচুর আইটি প্রোডাক্ট সেল হয়, বিভিন্ন ধরনের। সেই প্রোডাক্ট হয়তো 5টা নিয়ে আসে, দেশে বিক্রি করা শুরু করে, এভাবে ধীরে ধীরে তারা উদ্যোক্তা পরিণত হয়। এবং বাংলাদেশের অনেক বড় বড় উদ্যোক্তাও ঠিক চীন গিয়ে উদ্যোক্তা হয়ে গেছেন। এরকম উদাহরণ আমাদের দেশে অনেক আছে। তো কিছু শিখতে হলে আমার মনে হয়, ব্যবসা করতে হলে তাকে চীন যেতে হবে। চীন গিয়ে তাকে ব্যবসাটা শিখে আসতে হবে, তারা কি উৎপাদন করে এবং বাংলাদেশে সেটার ডিমান্ড আছে কিনা সেটা নিয়ে এসে তারা ব্যবসা শুরু করতে পারে নতুন উদ্যোক্তারা। এবং বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে চীনে গিয়ে তাদেরকে যে বড় মূলধনী যন্ত্র, র মেটেরিয়াল, এগুলো যাচাই বাছাই চীনে যেতে হবে, কারণ চীনে আমাদের সবচেয়ে সহজ এবং কম মূল্যে চীনে একমাত্র বড় সোর্স হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। মিনহাজ, আপনারা যে সময়টাতে চীন সফরে ছিলেন, তখন ছিল প্রধানমন্ত্রীর চীন সফরের মুহূর্ত, মানে আপনারা সফরের আগেও ছিলেন এবং পরেও ছিলেন। এই সময়টাতে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রভাবটা সাধারণ মানুষের মধ্যে কীরকম দেখা গেছে? আমি একটু বলতে চাই যে আমরা যখন সফরে ছিলাম তার ঠিক আগে এবং পরে, তো এই সময়টাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার চীন সফরে যান। প্রথম সফর হিসেবে মালয়েশিয়ার পরেই চীন সফরে যান। তো আমরা যখন বিভিন্ন মিটিংয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের সফর কেন্দ্রিক মিটিংগুলো হচ্ছিল, তখন কিন্তু এই বিষয়টা এসেছিল যে ওনারা আসলে আমাদের যে প্রধানমন্ত্রীর যে সফরটাকে এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছেন। এবং ওনারা সবচেয়ে আমাদের চীনের যে যারা আছেন অফিসিয়ালস যারা, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আমাদের, যেমন আপনি জানেন অনেকগুলো কথা চলে আসছে, বিশেষ করে ইকোনমিক করিডোরের কথা আসছে বাংলাদেশে, তারপরে শিক্ষা প্রযুক্তি, তিস্তা প্রকল্পের একটা বিষয় এসেছে, আমাদের অর্থনীতির এবং অর্থনৈতিক আরও কিছু বিষয়গুলো আলোচনা হয়েছে, শিক্ষা সাংস্কৃতিক যে সম্পর্ক সেটার জোরদার করার কথা বলা হয়েছে। যেহেতু আমরা বলছি আসলে এটা শেয়ার্ড ফিউচারের কথা বলা হচ্ছে,
তো এখানে আসলে যে বিষয়টা হয়েছে, আমরা বারবার আসছে ইতিবাচকভাবে দেখছেন এবং ওনারা গুরুত্ব দিচ্ছেন যে পিপল টু পিপল কানেক্টিভিটি। আমরা যে শুধুমাত্র অর্থনৈতিক বা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের মধ্যে আবদ্ধ থাকবো তা না, আমাদের চীনের সাথে যে পিপল টু পিপল কানেক্টিভিটিটা গড়ে তোলা, এটার উপর একটা বড় জোরদার আমরা করেছি। বিশেষ করে সেটা শিক্ষা সংস্কৃতির যে বিনিময়, সেটার মাধ্যমেও হতে পারে, সেই ব্যাপারে ওনারা জোর দিয়েছেন এবং আমরা এই ব্যাপারগুলোতে কাজ করেছি। আমার মনে হয় যে যে শেয়ার্ড ফিউচারের কথা আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে চীনের সাথে বলে এসেছেন এবং শি জিনপিং, চীনের যে রাষ্ট্রপতি শি জিনপিং, ওনারা যে কথাগুলো বলছেন, আমার মনে হয় এটা অনেক বেশি ওয়েল কানেক্টেড হবে এবং পিপল টু পিপল কানেক্টিভিটিটা আরও বাড়বে এই বিষয়গুলোর মাধ্যমে। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর এবং আমাদের সফরকে যদি আমরা সংযোগ করি, তাহলে এটা একটা ইতিবাচক একটা জায়গা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে আমার প্রত্যাশা। ধন্যবাদ মিনহাজ। সাদি, একদম আমরা শেষের দিকে অনুষ্ঠানের, যেহেতু বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতের এক নতুন সম্ভাবনার জায়গা হতে যাচ্ছে চীন, এবং আপনারা কুনমিং ঘুরেছেন, আপনারা সাংহাই, বেইজিং ঘুরেছেন, তো একজন চিকিৎসক হিসেবে কি মনে করছেন যে চীনের চিকিৎসা ব্যবস্থা বা ট্র্যাডিশনাল TCM যে পদ্ধতি, সেইটা কিভাবে আসলে বাংলাদেশের মানুষ কাজে লাগাতে পারে? এটা হচ্ছে আমরা যখন চীনে সফর করেছি, তখন আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছেন, তার মাননীয় অ্যাম্বাসেডার আছেন, তার সাথে আমাদের দেখা করার সৌভাগ্য হয়েছিল এবং তিনি বললেন যে আসলে কুনমিংয়ের কিছু হাসপাতালে আমাদের বাংলাদেশিদের জন্য আলাদা করে মনে হয় পাবলিক হসপিটালগুলোতে 1টা বা 2টা ফ্লোর রাখা হয়েছে, যাতে আমরা ওখানে সহজভাবে মানে সহজলভ্যভাবে চিকিৎসাটা নিতে পারি। তো আমার মনে হয়, যেহেতু ভাই বললেন যে আমাদের আসলে কিছু মানে দ্বিপাক্ষিক সম্পর্কের টান পড়ে বা কিছু কারণে আসলে আমাদের পার্শ্ববর্তী যে দেশে, সেখানে আসলে আমাদের চিকিৎসা নেওয়াটা সহজলভ্য হচ্ছে না। তো আসলে কুনমিং যেহেতু আমরা যখন গিয়েছি তখন কিন্তু মাত্র 2 ঘন্টা লেগেছে প্লেনের মাধ্যমে, তো এটা আসলে অনেকের জন্য অনেক সহজলভ্য এবং খুব ভালো একটা অপশন হতে পারে। কারণ আমার মনে হয় যে অনেক সময় অনেকে হচ্ছে অনেক দুর্লভ বা হচ্ছে অনেক শারীরিক অসুস্থতার কারণে, যেটা আসলে বাংলাদেশে সম্ভব না চিকিৎসাটা নেওয়া, তারা যদি ওইখানে নিতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক চীনের অনেক স্টুডেন্টরা বা অনেক শিক্ষার্থীরা কিন্তু বাংলা শিখতে অনেক আগ্রহী। তো আমরা যদি কোনোভাবে মানে 2 দেশের মধ্যে কোনোভাবে চুক্তি করতে পারি বা আমরা দেখা যাচ্ছে একটা কোলাবোরেশন তৈরি করতে পারি, যেখানে আসলে বাংলাদেশি যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের জন্য আরো ইজি করে দেয়। কারণ আমরা দেখলাম যে ভাষার যে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা আসলে আমরা অনেক উপলব্ধি করতে পেরেছি এই সফরে। তো আমার মনে হয় এই প্রতিবন্ধকতা যদি আমরা কোনোভাবে এটাকে ওভারকাম করতে পারতাম, তাহলে আসলে এই পথটা সহজ হয়ে যেত। জি, ধন্যবাদ জনাব সানাউল্লাহ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা যেহেতু চীনে গেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দেখেছেন, আবার বাংলাদেশ সরকারও সেমিকন্ডাক্টর খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করছে, তো এই সুযোগটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? না, আমাদের দেশে তো চীনের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন অনুমোদন করা হয়েছে। সরকার আশা করতেছে চীনের ব্যবসায়ীরা এখানে আসবে। আমি মনে করি চীনারা তাদের নিজেদের জন্য যে ধরনের প্রযুক্তিগুলো উদ্ভাবন করছে, তারা এখানেও সেটা করতে পারে। আর তারা, আমরা চীনে গিয়ে প্রতিটি সেক্টরে আমরা যতগুলো অফিস, AI হাব এবং ইউনিভার্সিটি ভিজিট করেছি, সবগুলোতে আমরা দেখছি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত ধরনের ব্যবহার আছে তারা কিন্তু করছে। অর্থাৎ তারা চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার করছে, তারা সব ক্ষেত্রেই আমাদের আলাদা আলাদা করে আমাদের দেখানো হয়েছে। তাদের যে IT হাব আছে, সেখানে আমরা গিয়েছিলাম, G60 যেটার নাম, সেখানে আমাদের দেখানো হয়েছে তারা এখন পর্যন্ত কি কি ইনোভেশন করেছে এবং সামনের দিনে কি আসছে, তাদের সামনের দিনে কি আসছে সেগুলোরও কিছু ধারণা দেওয়া হয়েছে। তারা আমাদের চীনের ভালো ভালো জায়গায় নিয়ে গেছে, তাদের ভালো ভালো দিকগুলো দেখিয়েছে। আমি যেহেতু সাংবাদিক, আমি ওখানে একটু চেষ্টা করেছি যে এর বাইরে আসলে ওখানে লোকাল যে দোকানদার আছে, ছোট ছোট দোকানগুলোতে কি বিক্রি হয়, এটা দেখার চেষ্টা করেছি। আমি ওখানে গিয়ে আমার ফোনের চার্জার আমি দেখলাম যে আমার কানেকশন পাচ্ছে না বেইজিংয়ে গিয়ে। তখন মনে হলো না, আমি একটা বড় মার্কেটে না গিয়ে ছোট একটা দোকানে যাই। তো ছোট একটা দোকানে গিয়ে আমি একটা চার্জার কিনি। চার্জারটা কিনে আমি দেখলাম যে আমাদের দেশে সেটা 280 বা 300 টাকার মধ্যে সে চার্জারের পিনটা, কিন্তু আমি ঢাকায় আসার পর দেখলাম যে চার্জারের যে পিনটার যে ডিফারেন্সটা, আমরা লোকালি যে পণ্যটা ব্যবহার করি এবং ওই পিনের যে কোয়ালিটি, সেটা ডাবল দাম হওয়ার কথা। অর্থাৎ আমাদের এখানে চীনের যে প্রোডাক্টগুলো আসে, সেটা ওরা ওই দেশে ব্যবহার করে না। ওরা মানসম্পন্ন পণ্য ব্যবহার করে এবং কম দামে, এবং দামটাও কম। তো ওখানে আমাদের সাথে যারা ছিল তারা বলছিলেন যে আমাদের দেশে অনেকে চীনে গিয়ে কিভাবে লো কোয়ালিটি পণ্য উৎপাদন করা যায় এবং সেগুলো আনা যায়, সেই ব্যবস্থাটা তারা করেন।
এবং এই কারণে আমরা আমাদের সম্পর্কে চীনা পণ্য সম্পর্কে আমাদের কিন্তু মানে নেতিবাচক একটা ধারণা তৈরি হয়েছে। হ্যাঁ তো এটা আমি চীন অ্যাম্বাসেডরকে বলছিলাম যে মানে এটা কি সরকার থেকেও কি আমাদের করতে পারে কিনা ব্যবস্থাপনা, যে চীনা পণ্য আসার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ডের নিচে যেন পণ্য বাংলাদেশে না আসে, কারণ চীনের ভাবমূর্তি ধরে রাখার জন্য এটা করা প্রয়োজন। বা চীন সরকারও এটা করতে পারে যে এই গ্রেডের নিচের পণ্য তাদের বা অন্য কোনো দেশে যাবে না। আসলে এটা মানে ব্যবসার ক্ষেত্রে যেটা হয় যে যত কম বিনিয়োগে বেশি মুনাফা। জি, ধন্যবাদ সানাউল্লাহ, ধন্যবাদ মিনহাজ এবং ধন্যবাদ সাতিয়া জাহান। আপনারা অভিজ্ঞতা শেয়ার করলেন আপনাদের সাম্প্রতিক চীন সফরের। প্রিয় দর্শক, চীনের চোখ ধাঁধানো অবকাঠামো দেখার পাশাপাশি সেখানকার সংস্কৃতি, শিক্ষা এবং মানুষের চিন্তা কিভাবে এগিয়ে যাচ্ছে তা আজ আমরা আমাদের অতিথিদের অভিজ্ঞতার আলোকে শুনতে পারলাম, যা আমাদের তরুণ সমাজ এবং নীতি নির্ধারকদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।